অনেকেই এই প্রশ্ন তুলছে যে আরজি করের কেন্দ্রীয় যে আন্দোলনটি শুরু হয়েছিল কোথায় আর তো দেখা যাচ্ছে না, তবে করে হেরে গেল। দেখুন, এই প্রশ্নের কোনো সোজা জবাব নেই। কেউ বলতে পারে না যে আমরা শুধু আরজি কর ইস্যু নিয়েই এত বড় একটা আন্দোলনে নেমেছিল সবাই। আমাদের অনেক রকমের ব্যাপার ছিল। আমি নাগরিক সমাজের বা অরাজনৈতিক ব্যক্তি হিসেবে বলতে পারি, ইনফ্যাক্ট রাজনীতি ছাড়ার একটা অবকাশ পেলাম, কেন অস্বস্তি লাগছিল ভীষণ। তো যাই হোক, বলতে পারি যে এটা কিন্তু পুরোপুরি আরজি কর কেন্দ্রিক নয়। এটা আমি প্রথমে বলে পরে একবার বলবো। আইনের ব্যাপারে আমার অবাক লাগছে যে এত তথ্য থাকা সত্ত্বেও, এত রকমের সবুত থাকা সত্ত্বেও তারা প্রিন্সিপাল এবং যারা দুর্নীতিগ্রস্ত যে প্রশাসনিক লোকেরা, তাদেরকে যেটাকে বলে আমরা এভিডেন্স রিমুভালের জন্য, মানে প্রমাণ সরিয়ে দেওয়ার কারণে তাদেরকে কোনো চার্জশিট দেওয়া হলো না কেন? এটি সবার প্রথম প্রশ্ন। যাকে চার্জশিট দিয়েছে সে ব্যাপারে যতখানি যেভাবে তথ্যটি জজের সামনে রাখা হয়েছে, জজ তার মতন তার বুদ্ধিতে একটি বিচার দিয়েছেন। এই বিচার যে এদিকে যাচ্ছিল সকলেই বুঝতে পেরেছে, কেন যেভাবে প্রমাণ সামনে রাখা হয়েছে। তাকে ফাঁসি দেওয়া উচিত ছিল কিনা, তাকে যাবজ্জীবন কারাদণ্ড রাখা ভালো কিনা, এই নিয়ে আমি এর মধ্যে ঢুকছি না। তাকে কনভিক্ট করা হয়েছে, কিন্তু সবে শুরু হলো খেলা। এরপর অ্যাপিলে যাবে, এরপরে অন্য লোকের অ্যাপিলে যাবে। আমি তো শুনলাম ওর বাবা মা নাকি আরেকটা সেপারেট মোশন মুভ করেছে সুপ্রিম কোর্টে। অনেক দিন চলবে। কিন্তু একদিকে দেখা যাচ্ছে যে যারা প্রসিকিউশন সাইড, মানে সিবিআই এবং তার সাথে সাথে রাজ্য সরকার জুটে গেছে, যে চাইছে দ্রুত একে ফাঁসি কাঠগড়ায় তুলে দিতে। আমি ওই প্রশ্নই ঢুকতেই চাইছি না, তাকে ফাঁসি দেওয়া উচিত কিনা, তাকে ফাঁসি দিলে অভয়া ফেরত পাবো কিনা, এইসব নিয়ে আলোচনা করার দরকার নেই। যেটা আলোচনার বিষয় সেটা হলো যে আন্দোলনটি কিন্তু শুধু অভয়া কেন্দ্রিক ছিল না। আন্দোলনের মধ্যে ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই, একটা বৃহত্তর দুর্নীতির বিরুদ্ধে লড়াই। তার বিন্দু সেই দুর্নীতি হাসপাতাল কেন্দ্রিক প্রথম স্তরে এবং সমাজের অন্যান্য অনেক জায়গায় ছড়িয়ে গেছে। সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমেছিল, এক, অভয়ের সাথে অভয়ের জঘন্যতম ঘটনাকে ধিক্কার জানাতে, দুই, ডাক্তারবাবুদের সাথে সমর্থন জানাতে, কিন্তু তৃতীয় যে কারণে তারা মাঠে নেমেছিল, রাস্তায় নেমেছিল, বিভিন্ন সম্প্রদায়ের লোক, বিভিন্ন দলের লোক, বিভিন্ন সংস্থার লোক, তারা জানাতে চাইছিল মমতা ব্যানার্জিকে যে আমরা কিন্তু বীতশ্রদ্ধ হয়ে গেছি। এই দৈনন্দিন যেভাবে বাংলায় দুর্নীতি চারিদিকে দেখা যাচ্ছে, যেভাবে দেখা যাচ্ছে যে আপনার প্রতিনিধিরা যেভাবে টাকা বানাচ্ছে, খোলা দিন দুপুরে টাকা বানাচ্ছে, এটা কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। তিনটে ইস্যুর মধ্যে এই ইস্যুটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। শেষ পর্যন্ত আরজি কর ইস্যু কোথায় গিয়ে দাঁড়াবে সে আইন বলবে, ভবিষ্যৎ বলবে। কিন্তু আমাদের যেটা প্রধান অভিযোগ, যে সরকারি ব্যবস্থা যেভাবে চলছে, যেভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে, আমি আপনাদের হরফ করে বলছি, আমি 42 বছর চাকরি করেছি, 75-এ চাকরিতে ঢুকেছিলাম, অনেক দুর্নীতি দেখেছি। রাজ্য সরকারে দেখেছি, কেন্দ্রীয় সরকারে দেখেছি, বাম আমলেও দেখেছি, কংগ্রেস আমলে তো আরও দেখেছি প্রথমের দিকে। আপনারা তো ভুলেই গেছেন যে কংগ্রেস একসময় এখানে শাসন করত। সব আমলেই দেখেছি, কিন্তু এত খারাপ অবস্থায় দেখিনি। প্রতিটি প্রতিনিধি যে যেখানে পাচ্ছে সেখানে গিয়ে পাবলিক প্রশাসনের নাম করে যেভাবে করছে, এইটার ব্যাপারেও একটা সবচেয়ে বড় ক্ষোভ। দেখা যাচ্ছে যে বাংলায় আর কোনো উপায় ছিল না, বা উপায় নেই মানুষের চোখে, সাধারণ মানুষের চোখে যে ফ্রাস্ট্রেশন, সেটি হলো যে যে কটি দল আছে তার মধ্যে অনেকেই মনে করেন যে এই দলটি কেন্দ্রের স্বৈরাচারী সরকারকে রুখে রাখতে পারবে। আমিও তাই বিশ্বাস করেছি, এখনও অনেকখানি তাই বিশ্বাস করি। কিন্তু দেখাচ্ছে পড়তে পোষাচ্ছে না। আমরা এদেরকে যতখানি সমর্থন দিয়েছি,
আমরা এদেরকে যতখানি তাদের সাথে দাঁড়িয়েছি, ওরা যা দিচ্ছে, ওরা যা তুলছে, ওরা যা করছে, সব কিছু সমর্থন করা যাচ্ছে না। অতএব আমি আবার ফিরে যাচ্ছি মৌলিক প্রশ্নতে, যে এই কেসে জাজমেন্টটি কোন দিকে চলে গেল। দেখুন, প্রথম থেকেই একটা সন্দেহের ব্যাপার হলো যে সুপ্রিম কোর্ট কেন হঠাৎ কেসটি টেনে নিল। এইটি নিয়ে অনেক রকমের বক্তব্য আছে। সুপ্রিম কোর্ট সুপ্রিম, তার উপর থেকে কেউ কথা বলতে পারে না। হঠাৎ ভদ্রলোক, যিনি আগের চিফ জাস্টিস ছিলেন চন্দ্রচূড়, তার একটু স্বভাবই ছিল একটু গ্যালারির দিকে খেলা। তিনি হঠাৎ কেসটি টেনে নিয়ে নজরও দিতে পারলেন না তার শেষ জমানায়। এখন যিনি আছেন তিনি বোধহয় এটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না। ফলে হচ্ছে কি, দৈনন্দিন তদারকি কেসের ওপর সরে গেল। এটা কার বুদ্ধিতে হলো? এটা কি সরাসরি ডক্টর জাস্টিস চন্দ্রচূড় নিজের বুদ্ধিতে করেছে, না কারোর ইশারায় করেছে, আমরা জানি না। দ্বিতীয়ত হলো, আমি আগেই বলছিলাম যে হাইকোর্ট যেভাবে এই কেসটি তদারকি করতে পারত, দৈনন্দিনের ওপর নজর রাখতে পারত, সে নজরটি সরে গেল। তৃতীয়ত, এইটা অনেকেই বলছে যে কোথাও কি কোনো একটা সমঝোতা হয়ে গেছে। কারণ হঠাৎ দেখা গেল শীতকালীন সভায় এই পার্লামেন্টের, এই আমাদের সংসদের যে অপোজিশন, ইউনাইটেড অপোজিশন, বিরোধী দল যেসব ইস্যু তুলছিল তার মধ্যে আদানি ইস্যু একটা বড় ইস্যু ছিল। সেই আদানি ইস্যুতে তৃণমূল কংগ্রেস কিন্তু গেলেন না। আশ্চর্য! তারা বলে আমরা যুক্তভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়ব, তারা গেলেন না। এটা একটা চোখে লাগলো। আরও চোখে লাগলো, আগেই বলেছি যে ডক্টর জাস্টিস চন্দ্রচূড় কেন নিয়ে গেলেন। তৃতীয়ত দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার এই কেসে যতখানি তাদের নিষ্ঠা দেওয়া উচিত ছিল বোধহয় সেটা দিতে পারেনি বা দেয়নি। আমি আরেকটা কথা সরাসরি বলছি, অমিত শাহর কাছে গিয়েছিলেন সিবিআইয়ের পৃষ্ঠপোষক বা সিবিআইয়ের হেড অমিত শাহ, মানে সিবিআইকে যিনি তদারকি করেন, অমিত শাহ গৃহমন্ত্রীর কাছে গিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলেন, এই মেয়েটির বাবা মা, তিনি দেখাও করেননি। এগুলো সব একসাথে টুকরো 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 যদি একত্রিত করা যায়, মনে হচ্ছে লোকে যেটা বলছে যে একটা সমঝোতা হয়ে থাকলেও হতে পারে। আমার কাছে পুরোপুরি সাক্ষ্য প্রমাণ নেই, অতএব এটা লোকে বলছে বলেই আমার বলতে হবে, কারণ আমার কাছে প্রমাণ থাকলে আমি নিজে বলতাম যে আমিও বলছি। সাক্ষ্য প্রমাণ নেই। এখন এই ঘটনাটা হয়ে থাকতে পারে, আমি যেটা বলছি সেটা হয়ে থাকলেও থাকতে পারে। রাজনীতিতে সবাই সবসময় যে কী করে উঠছে বোঝা মুশকিল, আপনার পক্ষে বোঝা মুশকিল। আমি তো একটা 3 বছরের কোর্স করে এলাম, মানে রাজনীতিতে, এই রাজ্যসভার সাংসদ হিসেবে 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স করে এসেছি। তাও আমি বলবো যে আমিও বুঝতে পারবো না যে কার কোথায় কে কী খেলছে। কিন্তু ফিরে যাচ্ছি, এই কেসে ঠিক করে জাজমেন্ট যেভাবে দিয়েছে বা এই কেসটি যেভাবে তদারকি করা উচিত ছিল, এই কেসটি যেভাবে নেওয়া উচিত ছিল, এর সাথে সংলগ্ন যেসব কেস যাওয়া উচিত ছিল সেগুলো একটাও হয়নি। যে ভদ্রলোককে আমরা জানি, তথ্য নিয়ে জানি যে তিনি চুরি করেছেন, চুরি কথাটাই ব্যবহার করতে হচ্ছে, দুর্নীতি একটা নরম কথা হয়ে যাচ্ছে। যিনি দুর্নীতিগ্রস্ত ভদ্রলোক, তার উপর প্রমাণ থাকা সত্ত্বেও তার কোনো কেস কিচ্ছু হয়নি। আর তার সাথে এই কেসটি জড়িয়ে আছে কিনা, তার কোনো ব্যবহারের সাথে তিনি আবার তার চক্র ব্যবহারের ব্যাপারে ক্ষুব্ধ হয়ে কেসটি অভয়ের এই শাস্তিটি পেতে হলো, আমরা জানি না। অতএব স্বচ্ছতা এবং স্পষ্টতার একটা ভীষণ অভাব। হ্যাঁ, এটা ঠিক যে রাজনৈতিক খেলাতে জুনিয়র ডাক্তারদের মমতা ব্যানার্জি হারিয়ে দিয়েছেন। তারা তাদের ব্যাপার আছে, এই নিয়ে অন্যান্য লোকেরা অন্যান্য মতামত দেবে। কারণ রাজনীতির মাঠে তার সাথে লড়তে যাওয়া উইদাউট এনি স্ট্র্যাটেজি বোধহয় ঠিক হয়নি। শুধু আবেগের ওপর, শুধু এর ওপর যাওয়াটা আমি বলবো না যে পুরোপুরি, ওর সাথে যদি এতে মাঠে নামতে হয় ওরকম চিন্তাধারার লোক সাথে রাখতে হয়, সেটা বোধহয় বুঝতে পারিনি। যাই হোক, অন্যান্য বক্তারা আছেন, তারা তাদের মতামত দিক, আমরা দেখি কি হয়। ধন্যবাদ জওহরদা।